নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। দীর্ঘ 21 মাসের অশান্তির পর অবশেষে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। আমরা জানি 250-রও বেশি মানুষ মারা গেছেন, বহু মানুষ ঘর ছাড়া, অশান্তির আগুন জ্বলছে এবং শেষমেশ মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলো। বিজেপি কোনো মুখ্যমন্ত্রী হিসেবে আর কাউকে এখনো পর্যন্ত তুলে ধরতে পারেনি এবং যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন কোন দিকে চলেছে মণিপুর, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক সমীর পুরকায়স্থ। সমীরদা আজই ইম্ফল থেকে ফিরেছেন এবং যে মুহূর্তে যে সময় এই রাষ্ট্রপতি শাসনের যে প্রক্রিয়া চলছিল সেই সময় তিনি ইম্ফলেই ছিলেন। সেখানকার পরিস্থিতি দেখেছেন, রাজনৈতিক কি পরিস্থিতি চলছিল এবং সেখানের সাধারণ মানুষই বা কি অবস্থায় রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুজন দত্ত। সুজনদা কয়েকদিন আগে মণিপুর প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন, আজও আমরা রয়েছি এই আলোচনায়। আমরা আজ সমীরদার মুখ থেকে বেশি শুনবো এবং সুজনদা, আপনারও যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে নিঃসন্দেহে আপনিও স্বাগত। দুজনকে আমাদের আজকের এই আলোচনায় আমার অনেক জিজ্ঞাসা আছে। বেশ, আমরা দুজনকেই এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সমীরদা, শুরুতেই আপনার কাছে আসি। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর এই মুহূর্তে কি অবস্থা ইম্ফল রয়েছে? কয়েক ঘন্টা আগে আপনি ফিরেছেন ইম্ফল থেকে। রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর কি সেখানে শান্তি ফেরার কোনো সম্ভাবনা, উদ্যোগ, মানুষের মনে কিছুটা আস্থা কি রয়েছে, কি অবস্থায় রয়েছে মণিপুর? দেখুন, গ্রাউন্ড সিচুয়েশনে তো এত জলদি কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এই রাষ্ট্রপতি শাসনের পর যেগুলো গত 2-3 দিন ধরে দেখা গেছে যে কিছু মিলিটেন্টদেরকে ধরপাকড়টা শুরু হয়েছে। এই যে ক্লিনজিং এক্সারসাইজ যেটা বলা হচ্ছে, যে কারণ আপনি জানেন যে এই গত 21 মাসে 60,000 ওয়েপন্স লুট হয়েছে। তার মধ্যে থেকে এখন অবধি শুধু 22,000-এর মতো ওয়েপন রিকভারি হয়েছে। বাকি ওয়েপন্স তো মার্কেটে ঘুরছে। তো এই যত দিন পর্যন্ত এই ডিসআর্মিং প্রসেসটা হবে না, দুপক্ষের হাতেই হাতিয়ার আছে এখন। এই হাতিয়ারগুলো ভিলেজ ভলেন্টিয়ার্স নামে যেগুলো গ্রুপ হয়েছে, যে দুই কমিউনিটিকে প্রোটেক্ট করার জন্য, ওদের হাতে এই হাতিয়ার থাকাতে এই সিভিলিয়ান আর্মিং যেটা হয়েছে সেখান থেকে মণিপুরকে বের করে আনতে হবে যদি কোনো শান্তি প্রক্রিয়া শুরু করতে হয়। তো সেই প্রসেসটা বলা হচ্ছে যে গত কয়েকদিনে কিছু ধরপাকড় হয়েছে, কিন্তু সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে পলিটিক্যাল উইল আছে কিনা। কারণ আমরা জানি যে বিগত 21 মাস ধরেই একটা এলিগেশন ছিল যে পলিটিক্যাল দুদিকেরই, যে পলিটিক্যাল লিডার্সদেরই বেকিং আছে এই পুরো প্রক্রিয়াতে। এই যে সংগঠনগুলোর হাতে আর্মস গেছে, যারা আর্মস নিয়ে ঘোরাঘুরি করছে, এরা কোথাও না কোথাও পলিটিক্যাল বেকিং পাচ্ছে। যেরকম ধরুন ভ্যালিতে আরামবাই তেঙ্গলের যে ইভেন আর্মি বা আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, ওখানে ওরা ক্লিয়ার কাট যেগুলো রিপোর্ট দিচ্ছে তাতে বলছে আরামবাই তেঙ্গলের মাথা হলো বর্তমান বিজেপির রাজ্যসভা এমপি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা মানে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে এদের এগেইনস্টে কতটুকু অ্যাকশন নেওয়া হবে। কারণ এই যে ধরপাকড় যে গত কয়েকদিন ধরে 16-17 জনকে ধরেছে, ম্যাক্সিমামই কিন্তু ফ্রিঞ্জ গ্রুপগুলো, যে ধরুন কেসিপি বা KYKL এর মতো ছোট ছোট মিলিটেন্ট গ্রুপসগুলো। আমার মনে হয় কেসিপি আর KYKL should be expanded. KCP মানে হচ্ছে কাংলি পাক কমিউনিস্ট পার্টি, হ্যাঁ। তো আর KYKL হচ্ছে পুরো ফুল ফর্মটা মেইতি নাম, এটা KYKL মেইতি অর্গানাইজেশন। হ্যাঁ, সো এরা দুটোই মেইতি মিলিটেন্ট অর্গানাইজেশন। তো এদেরকে ধরপাকড় হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে UNLF যেটা আছে, UNLF পার্টিকুলারলি যে গ্রুপটা সিজফায়ারে আছে এখন, ওটাও একটা পাম্বে গ্রুপটা। তো পাম্বে গ্রুপ যখন সিজফায়ারে এসেছিল, ওরা একটা এস্টিমেট দিয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যে ওদের ক্যাডার স্ট্রেংথ হলো 250-এর মতো।
এখন দেখা যাচ্ছে যে ওরা বলছে যে আমাদের ক্যাডার স্ট্রেংথ বেড়ে দাঁড়িয়েছে 6000। তো এই যে এই 21 মাসে একটা যে পরিস্থিতি হয়েছে যেখানে কিন্তু মেইতেই ইনসার্জেন্সি একটা বিরাট লিফট পেয়েছে, এই মেইতেই সেন্টিমেন্ট এই পুরো কনফ্লিক্টের জন্য, যেটা মেইতেই সেন্টিমেন্ট একটা মেজর ইস্যু হওয়াতে যে মেইতেই ইনসার্জেন্সি বেড়েছে। সিমিলারলি ভ্যালি হিলসে 21-22টা কুকি অর্গানাইজেশন আছে যারা সুতে আছে, সাসপেনশন অফ অপারেশন। তো সাসপেনশন অফ অপারেশন এন্ড সিজফায়ারে দুটো একটা বেসিক ডিফারেন্স আছে। সাসপেনশন অফ অপারেশনে কিন্তু ক্যাডার রিক্রুট করা যায় না বা নতুন আর্মস কে প্রকিউরমেন্ট করা যায় না, কিন্তু সিজফায়ারে সেই ইয়ে নেই, সেই মানে সেরকম কোনো বাধা নেই। তো সেজন্য এই ইউএনএলএফ কিন্তু রিক্রুটমেন্ট করে যাচ্ছে। অ্যান্ড ভ্যালিতে যেহেতু ডিরেক্টলি ওরা রিক্রুট করতে পারছে না, কিন্তু ওদের যে ভিলেজ ভলেন্টিয়ার্স যেগুলো আছে সেগুলো বেসিক্যালি মানে বো কলমে ওরা কিন্তু এই মিলিটেন্ট অর্গানাইজেশনেরই পার্ট, ওরা মিলিটেন্ট গ্রুপ থেকে ট্রেনিং নিচ্ছে। তো দুদিকেই একটা বিরাট মিলিটেন্সিটাও অনেকটাই বেড়ে গেছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে ভারতের লার্জার সিকিউরিটি ইন্টারেস্টেও এটা দেখা যায় হচ্ছে যে এখনই যদি ওখানে মানে ডিজার্মিং প্রসেসটা শুরু না হয়, পরবর্তীকালে কিন্তু ইম্ফলে মানে মণিপুরে একটা ইনসার্জেন্সি আবার ওই ব্যাক টু 90s-এ, সুজনদা জানেন 90s-এ কিরকম সিচুয়েশন ছিল, তো ওই ধরনের জায়গায় চলে যাচ্ছে। আমি ইম্ফলে এই ইয়ের সাথে রাজকুমার মাইগেন, যিনি ফর্মার চেয়ারম্যান ছিলেন ইউএনএলএফ এর, তো রাজকুমার ম্যাগেনের দেখা হয়েছিল। তো রাজকুমার ম্যাগেন বলছিলেন যে ভারত সরকার চাইছিল আমাদেরকে সাপ্রেস করার জন্য, কিন্তু এটা ব্যাকফায়ার হয়ে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে এই মণিপুরে পুরো সিচুয়েশনটা হলো ইটস এনকারেজিং পিপল টু গো ফর আর্ম স্ট্রাগল এগেইনস্ট ইন্ডিয়া। তো এই ধরনের পরিস্থিতিতে বিজেপি সরকার মানে এটা এই এখন রাষ্ট্রপতি শাসনের সময় একটা সুযোগ এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, যে এই সুযোগটাকে যদি সদ্ব্যবহার করে যদি একটা ক্লিনজিং অপারেশন করা হয়। কিন্তু তাতে একটা ভয় আছে যে আগে মণিপুরে কিন্তু রাষ্ট্রপতি শাসনে যে এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো ছিল না, কারণ আর্মি অপারেশনে অ্যাট্রোসিটিস অনেক যে সময় হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। এখন যে পরিস্থিতি আছে এই সময় যদি কোনো একটা হিউম্যান রাইটস ভায়োলেশন যদি হয়, তবে ওই সেটা একটা আবার নতুন একটা কনফ্লিক্ট বা নতুন একটা প্রবলেমের ইটস ক্যান স্পার্ক এ নিউ প্রবলেম। তো এরকম একটা সিচুয়েশন আছে, খুব ফ্লুইড সিচুয়েশন এখন। এন্ড আপনি যেটা বলছিলেন যে মানুষের মুডটা কি, দেখুন ভ্যালিতে মানে ভ্যালির অপিনিয়নটা কিন্তু ডিভাইডেড প্রেসিডেন্ট রুল নিয়ে। একটা সেকশন আছে যারা বলছে যে না এই অনেক এই বাড়াবাড়ি হয়েছে, এত আর্মস টার্মস, কারণ এক্সটর্শন হচ্ছে, এক্সটর্শন অনেক বেড়ে গেছে। জেনারেল ল অ্যান্ড অর্ডারের যখন এত লোকের কাছে আর্মস থাকে, ন্যাচারালি জেনারেল ল অ্যান্ড অর্ডারের একটা ডিটেরিয়েশন হয়। তো সেজন্য জেনারেল পাবলিক কিন্তু একটা সেকশন চাইছে যে ঠিক আছে যে একটা ক্লিনজিং অপারেশন হোক। সবিতা, বীরেন সিংকে তো পদত্যাগ করতে, ইস্তফা দিতে বাধ্য করাই হয়েছে, চাপের মুখেই তিনি পদত্যাগ করেছেন। তার দিকে আমরা জানি মেইতেই সম্প্রদায়ের সমর্থন শুরু থেকেই তার দিকে ছিল, তারা তাকে নিজের মানুষই মনে করেন। তাদের মধ্যে কি ক্ষোভ রয়েছে বীরেনকে সরে যেতে হলো তাই? দেখুন, বীরেনের আগের থেকে কিন্তু যেটা মেইতেই সোসাইটির যে সাপোর্টটা ছিল, আস্তে আস্তে সেই সাপোর্টটাও এখন অনেকটাই কমে গেছে, সেরকম সাপোর্ট নেই। সেজন্য মেজর কোনো এবার কিন্তু কোনো প্রোটেস্ট দেখা যায়নি। যে কিছু কিছু সিভিল সোসাইটি অর্গানাইজেশন প্রেস স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু রাস্তায় কেউ নেমে কিন্তু সেইভাবে প্রোটেস্ট হয়নি। এক দু জায়গাতে বিশেষ করে ওনার কনস্টিটুয়েন্সিতে কিছু প্রোটেস্ট হয়েছে, কিন্তু লার্জ স্কেল কোনো প্রোটেস্ট হয়নি। কিন্তু যেটা ভয় করা হচ্ছে, যেটা সিভিল মানে যেটা আগেও আমি বললাম যে
রাষ্ট্রপতি শাসনের সময় যদি কোনো আর্মি বা সিকিউরিটি ফোর্সের দ্বারা কোনো অ্যাট্রোসিটিস হয়, তবে কিন্তু একটা নিউ ডাইমেনশন এই পুরো কনফ্লিক্টটাতে আবার খুলে যাবে। তো সেই সময় সিচুয়েশন আরো খারাপের দিকে যাবে, কারণ এখন এন্টায়ার ব্লেম কিন্তু এবার সেন্টারের উপরে চলে যাবে। সো একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টও কিন্তু বাড়বে, সেরকম একটা আশঙ্কাটা রয়েছে। সোফিয়া, সুমিতকে হ্যাঁ বলুন বলুন। সুমিত, তুমি করেই বলছি, অনেকদিন এর পরিচয়, তো ক্যান ইউ ডিসক্রাইব টু আস যে আপনি কিভাবে মণিপুরে গেছেন? আমি জানি না, যদি ধরে নিয়ে আমি আপনি ফ্লাইটে করে ইম্ফল এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, আর এয়ারপোর্ট থেকে আপনি আপনার হোটেল বা যেখানে আপনি থাকছিলেন যেখানে গেছেন, কুকিরা কিন্তু আজকে ওই ইম্ফল এয়ারপোর্টে যেতে পারছে না, এটাই আমি জানি। ক্যান ইউ ডিসক্রাইব টু আস আপনি কি দেখলেন? দেখুন, এই যে এই যে বালকানাইজেশন যেটা হয়েছিল, যে কুকি ভ্যালিতে যত কুকি সম্প্রদায়ের লোক ছিল সব ভ্যালি ছেড়ে হিলসে চলে গেছে, বা হিলসে যারা কুকি এরিয়াসে যারা মেইতেই পপুলেশন ছিল সবাই এখন ভ্যালিতে আছে, রিলিফ ক্যাম্পে আছে। সেই পরিস্থিতিটা এখনো আছে, সেখানে এত জলদি সেটা চেঞ্জ হবে না। আমি কোনো ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, বা হিস্টোরিক্যাল জাজমেন্ট, বালকানাইজেশন ইত্যাদিতে আমি যাচ্ছি না। আমি আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চাইছি। আপনি কি করে পৌঁছলেন, আপনি কি দেখলেন? না, এমনিতে দেখুন, ইম্ফল টাউনে আপনি মানে যেভাবে আমি যখন ইয়েতে গেছিলাম, জুলাইতে গেছিলাম, পুরো কারফিউ ছিল, বন্ধ ছিল, কিন্তু এখন লাইফ মানে ইম্ফল সিটিতে দাঁড়িয়ে আপনার মনে হবে যে থিংস আর ভেরি নর্মাল। কয়েকদিন আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেছে ইম্ফলে, হ্যাঁ। তো সেজন্য মানে ইয়েতে এমনিতে অ্যাপারেন্টলি মানে আপনাকে মনে হবে যে ব্যাপারটা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কিন্তু দেখুন, এই যে বেসিক্যালি ভ্যালিটা এখন আন্ডার সিজ। আজকে ভ্যালির লোকরা ফ্লাইট ছাড়া বাইরে বেরোতে পারছে না। ধরুন আজকে গুয়াহাটিতে যেতে হলে, আমার মনে হয় সোফিয়া, সরি একটু ইন্টারাপ্ট করলাম, মণিপুরের নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, এটা বোঝা উচিত যে ইম্ফল ভ্যালি হচ্ছে মণিপুরের মাঝখানে এবং চারপাশে পাহাড়ের জেলা। হ্যাঁ বল। তো এই ভ্যালিটা সুজনদা ঠিকই বলেছেন, চারিদিকে পাহাড়। তো এবার ভ্যালির থেকে বেরোতে হলে দুটো হাইওয়ে আছে। একটা হলো এই কুকি এরিয়া হয়ে নাগাল্যান্ড হয়ে বেরোনো, আরেকটা হলো সেটাও কুকি এরিয়া হয়ে বেরোতে হবে আসামের শিলচর হয়ে। এবার যেহেতু দুটো এরিয়াতে কুকি এরিয়া দিয়ে পাস করতে হয়, সেজন্য মেইতিরা এই দুটো রাস্তায় অ্যাক্সেস করতে পারছে না। এবার অনেকে, আমার সাথে একজন মহিলার কথা হয়েছিল, ওনাকে রেফার করা হয়েছে ইয়েতে, গাইনির কিছু প্রবলেম হচ্ছিল, ওনার মেডিকেল প্রবলেম হচ্ছিল, ওনাকে রেফার করা হয়েছে গুয়াহাটিতে। কিন্তু যেহেতু মানে খুবই গরিব, উনি অ্যাফোর্ড করতে পারছেন না ফ্লাইটের টিকিট, সেজন্য যেতে পারছেন না, কারণ বাই রোড যাওয়ার কোনো অবস্থা নেই। তো সেজন্য এই যে গরিব সেকশন যেটা আছে, যারা পয়সা আছে, ফ্লাইট এফোর্ড করতে পারছে, মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাসের সে খুব একটা প্রবলেম হচ্ছে না। কিন্তু লোয়ার মিডিল ক্লাস, পুয়ার পিপল, তাদের কিন্তু খুবই পরিস্থিতি খুবই মানে ওদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট, টাফ টাইম। তারপরে আরেকটা জিনিস হয়েছে যে মণিপুরের মেইন ট্রেড সেন্টার ছিল মোড়ে। তো ইম্ফল থেকে অনেকেই ছোট ছোট বাল্কে না হলেও অনেকেই ছোট ছোট বিজনেস করতে, মানে মোড়ে যেতে হলে টেকনোপাল হয়ে যেতে হবে, মানে টেকনোপাল হয়ে যেতে হবে। ইম্ফল and মোড়ে itself মানে মোড়েটা ও মিয়ানমার বর্ডার। তো মোড়ে হলো কুকি ডমিনেটেড এরিয়া, এন্ড মোড়ে যেতে হলেও টেকনোপাল হয়ে যেতে হবে, সেটাও কুকি এরিয়া। তো এই যে মোড়ের সবচেয়ে ছিল কি, মোড়েতে
ছোট ছোট অনেক বিজনেস হতো, লোকে ওখান থেকে কিছু কাপড় নিয়ে এসে ইম্ফলে বিক্রি করতো, ব্ল্যাঙ্কেট বা ইলেকট্রনিক গুডস, এইগুলো খুব বাল্কে না হলেও। তো একটা মানে মণিপুরের একটা লোয়ার মিডল ক্লাস বিজনেসম্যানরা ওরা হিউজ কোয়ান্টিটিতে না হলেও ছোট ছোট বিজনেস করতেন, কিন্তু এই সেগমেন্টটা কিন্তু পুরোই ওদের বিজনেসটা বসে গেছে। হ্যাঁ, তো সুমিতা বেশ কয়েক সপ্তাহ ধরে খুব বড় অশান্তির ঘটনা কিন্তু ঘটেনি। না, অশান্তির ঘটনা কিন্তু বেশ এক দু মাস ধরেই সেরকম বড় ঘটনা হয়নি, কিন্তু মানে মণিপুরে এই পুরো 21 মাসে যদি আপনি দেখেন তো মধ্যে মধ্যে এরকম লাল পিরিয়ড গেছে, এটা না নয় যে ফার্স্ট টাইম একটা পিরিয়ড অফ লাল চলছে। হ্যাঁ, তো সেই তো এটা খুব যে মানে অস্বাভাবিক। সুমিতা, একটু সুজনদার কাছে আসি। সুজনদা, বিজেপির পক্ষ থেকে বারবার ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয়, সেই ডাবল ইঞ্জিন সরকার বিকল হয়ে গেছে মণিপুরে। এই যে কনফ্লিক্ট এত বেশি বাড়লো, এর দায় কাকে? আপনার কি মনে হয় এর দায় কার? ডাবল ইঞ্জিন যখন হয়, পাহাড়ের ওপরে যখন ট্রেন যায় তখন ডাবল ইঞ্জিন লাগে, একটা পেছনে আর একটা ইঞ্জিন। বাট when double engines collide, তখন এখানে মণিপুরের ক্ষেত্রে তাই হচ্ছে, ডাবল ইঞ্জিনস হ্যাভ কোলাইডেড। মণিপুরের সিচুয়েশনটা এতই খারাপ হয়ে গেছে যে মোদী সরকার সেটাকে সামলাতে পারছে না। এবং যেহেতু এইরকম একটা সময় যেখানে বাংলাদেশের গন্ডগোল হচ্ছে, মিয়ানমারে গন্ডগোল হচ্ছে, মণিপুর হ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল বর্ডার। Manipur is not like Maharashtra. It is not like Madhya Pradesh. Manipur has an international border. এখানটায় একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির প্রশ্ন চলে আসে, which is why they had to impose president's rule. কিন্তু আমি সমীরের কাছ থেকে জানতে চাইছি, সমীর, ধরো তুমি ইম্ফল এয়ারপোর্ট থেকে বেরোচ্ছ, ইম্ফল শহরে যাচ্ছ, দুপাশে ক্ষেত, কিন্তু when you walk in there, বা যখন প্লেনে লোকের সঙ্গে কথা বলছো, আমার ধারণা প্লেনে এখন শুধু ইম্ফলে মাইতেইরাই ট্রাভেল করছে, কুকিরা ট্রাভেল করছে, Meiteis and Nagas. So explain to me, why are the Nagas important and why are the Meiteis important? Because the Kukis have been left out of air travel. হ্যাঁ, এবার দেখুন এই ইয়েটা আপনি যে জানেন যে আগে একটা কনফ্লিক্ট হয়ে গেছিল, নাগা অ্যান্ড কুকি কনফ্লিক্ট 90s-এ। হ্যাঁ, সেই কনফ্লিক্টটাও কিন্তু দীর্ঘমেয়াদী একটা কনফ্লিক্ট ছিল, 97 এই কনফ্লিক্ট ছিল। কিন্তু ওই কনফ্লিক্ট এই কনফ্লিক্টে একটা বেসিক ডিফারেন্স ছিল আছে, সেটা হলো বেসিক্যালি আগের যেটা নাগা কুকি কনফ্লিক্টটা মেইনলি কনফাইন্ড ছিল মিলিটেন্টস গ্রুপদের মধ্যে। সিভিলিয়ানরা এত ইনভলভ ছিল না, কিন্তু এই কনফ্লিক্টটাতে মিলিটেন্টসরা কিন্তু পেছন দিক থেকে, শুরুতে ওরা পেছনে ছিল, এন্ড মেইন মারপিটটা করেছিল কিন্তু সিভিলিয়ানস। হ্যাঁ, তো সেই জন্য কমিউনিটি রিফটটা এবার অনেকটাই বেশি। Is religion a factor? মানে ধরুন নাগা আর কুকিরা দুজনেই খ্রিস্টান, মাইতেইরা হিন্দু। না, রিলিজিয়নটা যদিও বৈষ্ণবী, রিলিজিয়নটা যদিও ইনিশিয়ালি আরএসএস বিএইচপির তরফ থেকে আপনি যদি দেখেন তো কনফ্লিক্টটা শুরু হওয়ার সাথে সাথে অর্গানাইজার একটা আর্টিকেল লিখেছিল যে কনফ্লিক্ট এটাকে মানে পোর্ট্রে করে যে কনফ্লিক্ট বিটুইন হিন্দুস অ্যান্ড খ্রিস্টিয়ানস, কিন্তু সেটা কিন্তু সঠিক না, কারণ নাগারাও খ্রিস্টান। অ্যান্ড ইম্ফলে এখন অবধি অনেক আপনি প্রচুর নাগা চার্চেস দেখবেন যে এখানে কেউ টাচ করেনি। ইটস এ পিওরলি এথনিক কনফ্লিক্ট। তো এই ইয়েটা সুমিতা, আমি শুরুতে যে কথা বললাম যে মুহূর্তে
রাষ্ট্রপতি শাসন জারি হলো সেই সময় আপনি ছিলেন ইম্ফলে। আমরা দেখলাম যে বিজেপির নেতৃত্বের একটা সংকট দেখা দিয়েছে, তারা কোনোভাবেই বীরেন সিং এর বদলে আর কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে আনতে পারলো না। সেই বিষয়টি সম্পর্কে কি জানা যাচ্ছে, কি কারণে এরকম একটা পরিস্থিতির দিকে তাদের যেতে হলো, রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা আমি বলছি যে এই পরিস্থিতি কেন দাঁড়ালো, ওয়াই সাডেনলি বিজেপির ভেতর থেকে এই রিভোল্টটা হলো। বিজেপির যা আজকের ইয়েতে ইম্ফলে যা অবস্থা, বিজেপি যদি কালকে ইলেকশনে যায় তো বিজেপি একটা সিটও জিতবে না। অ্যান্ড বিজেপি এমএলএরা নিজেদের কনস্টিটুয়েন্সিতে যেতে পারছে না। কনস্টিটুয়েন্সিতে গেলেই লোকে জিজ্ঞেস করছে যে তোমরা কি করছো শান্তি ফেরানোর জন্য। কারণ আমি যেটা বলেছিলাম যে এখন কিন্তু ভ্যালি ইজ সাফারিং মোর দেন হিলস। হ্যাঁ, কারণ ভ্যালিটা ইয়ে হয়ে গেছে। দেখুন, কুকিরা যদিও এয়ারপোর্ট অ্যাক্সেস করতে পারছে না, কিন্তু কুকি এরিয়া থেকে ডিমাপুর এয়ারপোর্টে ওরা যেতে পারছে। আইজল এয়ারপোর্ট যদিও একটু ডিস্টেন্সটা বেড়ে গেছে, বাট দে ক্যান স্টিল অ্যাক্সেস আইজল অর ডিমাপুর এয়ারপোর্ট। অ্যান্ড ওদের জন্য দুদিক থেকে রাস্তা খোলা, বাই রোড ওরা কিন্তু ট্রাভেল করতে পারছে। বা এই যে মোড়ে যেটা ট্রেড হচ্ছে, কিন্তু ধরুন চূড়াচাঁদপুর, যেটাকে এখন ওরা লামকা বলছে, চূড়াচাঁদপুর থেকে আইজল যেতে মিনিমাম 10 ঘন্টা লাগে। হ্যাঁ, ডিস্টেন্সটা বেড়ে গেছে, কিন্তু এখনো যে এমার্জেন্সিতে ওরা কিন্তু ওই রুটটা ইউজ করছে, হ্যাঁ, যে ট্রাভেল করার জন্য। এবার একটা রিসেন্ট একটা ঘটনা হয়েছে, ওখানে একটা মেরা পাইপির একটা গ্রুপ, ওদের যখন জিরিবামে গন্ডগোল হয়, ওদের একটা 13 মেম্বার্স একটা ডেলিগেশন জিরিবামে গেছিল, কিন্তু জিরিবামে যাওয়ার জন্য ওদেরকে কোনো কারণে ওরা শিলচরের ফ্লাইট পায়নি। তো সেজন্য প্রথমে 13 জন প্রথমে গুয়াহাটিতে যেতে হয়েছে, গুয়াহাটির থেকে ট্রেনে করে শিলচর গেছে, শিলচর থেকে গাড়ি করে জিরিবাম গেছে। তো এই সেজন্য মেইতেদের জন্য কিন্তু যাতায়াতটা একটা বিরাট প্রবলেম হয়ে যাচ্ছে। এন্ড ভ্যালিতে যেহেতু সব যে ইয়েতে মধ্যে মধ্যে ব্লকেড হচ্ছে, ভ্যালিতে ইনফ্লেশনটা অনেক বেড়ে গেছে। এখন রিসেন্ট একটা রিপোর্ট এসছে যে ভারতবর্ষের সবচাইতে হাইয়েস্ট ইনফ্লেশন হলো মণিপুর। জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, সেজন্য মানুষের মধ্যে কিন্তু বিশেষ করে ভ্যালিতে একটা ইয়ে হচ্ছে, মানে যত তাড়াতাড়ি এই কনফ্লিক্টটা এখন রিজলভ করা হোক। অ্যান্ড সেজন্য এই এমএলএদের উপর প্রচুর চাপ আছে, বিজেপিদের উপর প্রচুর চাপ আছে। এমএলএরা বুঝতে পারছে যে যদি এই ইয়েটা এখনই যদি ইয়ে না হয়, শান্তি ফিরে না আসে, ব্যাপারটা যদি আরো 6-7 মাস লিঙ্গার করে, মণিপুরে ইলেকশন হলো 2027-এ, তো ইলেকশন আর খুব বেশি হলে 1.5 বছর এদের হাতে সময় আছে, তারপরেই পুরো ইলেকশন প্রসেস শুরু হয়ে যাবে। তো সেই জন্য ওরা এই ইয়েটা ওয়ার্নিং বেলটা কিন্তু পুরো আমরা লোকসভা ইলেকশনের রেজাল্টই দেখেছি যে বিজেপির তরফ থেকে মিলিটেন্টস বা আরামবাই তেঙ্গলরাও অনেক চেষ্টা করেছিল বিজেপি প্রার্থীকে জেতাতে, কিন্তু ওরাও জেতাতে পারেনি। তো এই পুরো মাইট তারপর টাকা পয়সা ইউজ করেও হয়নি, কারণ পাবলিক সেন্টিমেন্ট এতই এখন বিজেপির এগেনস্টে। হিলসেও দুটো, যেটা আউটার মণিপুর যেটা হলো হিলস এরিয়াতে, ইনার মণিপুর যেটা ভ্যালি মেইতি ডমিনেটেড ভ্যালি এরিয়াতে, দুটোই পার্লামেন্টারি সিট ওরা হেরে গেছে। তো তারপর থেকে কিন্তু এই প্রসেসটা শুরু হয়েছিল। গতবার যখন এই অগাস্টে লাস্ট অ্যাসেম্বলি সেশন হয়, জুলাই 31 থেকে আগস্ট 12 তারিখ অব্দি, সেই সময় ওই সেশনের আগেও কিন্তু বিজেপির মধ্যে একটা ডিমান্ড উঠেছিল যে বীরেন সিংকে সরানো হোক। এন্ড বিজেপির কিছু এমএলএরা গিয়ে দিল্লিতে গিয়ে তখনও জানিয়ে এসেছিলেন সেন্ট্রাল লিডারশিপকে যে আপনারা লিডারশিপ চেঞ্জ করুন, স্টেটে চিফ মিনিস্টার চেঞ্জ করুন। কিন্তু তখন সেন্ট্রাল বিজেপির যারা হাইকমান্ড বা সেন্ট্রাল লিডারশিপ, ওরা বলে যে এই ইয়েটা তোমরা শান্তিতে যেতে দাও, এই সেশনে কোনো গন্ডগোল করো না, আমরা দেখছি, আমরা উই আর কনসিডারিং ইউর ডিমান্ড। তারপর থেকে বীরেন সিং যখন বুঝতে পারলেন যে এই একটা পরিস্থিতি হয়েছে যে
অ্যাসেম্বলি সেশন কনভিন করলে ওনার এগেইনস্টে নো কনফিডেন্স মোশন আসতে পারে। এবং অডিও ক্লিপ ফাঁস হওয়াটাও একটা বড় ইস্যু। আমি সেটাতে আসছি। নো কনফিডেন্স মোশন, সেজন্য উনি কিন্তু শীতকালীন অধিবেশন কিন্তু করানো হয়নি মণিপুরে, যেটা ডিসেম্বরে। ফেব্রুয়ারিতে করতে হয়েছিল কারণ ওই 6 মাসের গ্যাপটা শেষ হয়ে যাচ্ছিল 12 তারিখে। তো সেই জন্য ওনাকে অ্যাসেম্বলি সেশনটা কনভিন করতেই হয়েছিল। আর তার মধ্যে এই অডিও ক্লিপটাও তো ওনার এমএলএরাই লিক করেছে। কিছু এমএলএদের মধ্যে বসে উনি মানে এলিজেডলি বলছিলেন। এখন আমরা বলতে পারবো না যে, যদিও একটা ল্যাব রিপোর্ট দিয়েছে যে 93% ম্যাচ করেছে ভয়েস এন্ড বীরেন সিং এর ভয়েসের সাথে, কিন্তু আমাদের মার্চ অবধি অপেক্ষা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে ওটা নিয়ে। সমীরদা, এই যে বিজেপির নেতৃত্বের যে সংকট যেটা দেখা যাচ্ছে, তারা কাউকে তুলে আনতে পারছে না বীরেন সিং এর জায়গায়, সেই বিষয়টা কার নাম উঠে আসছে এবং ঠিক কি পরিস্থিতি রয়েছে সেখানে? দেখুন, বিজেপির যে লিডারশিপ যে কারণে ওরা করতে পারছে না, এতগুলো হওয়ার পরও বীরেন সিং এর সাথে কিন্তু এখনো 21 জন এমএলএ এর সাপোর্ট আছে। রেবেল ক্যাম্প আছে ওখানে 23 জনের সাপোর্ট আছে। মণিপুরের এখন অ্যাসেম্বলি স্ট্রেংথ হলো 59। একজন জানুয়ারি মাসে একজন এনপিপি এমএলএ মারা গেছেন, সো 59 মাইনাস 10 কুকি এমএলএ এখনো মানে ভ্যালিতে এসে অ্যাসেম্বলি সেশন ওনারা অ্যাটেন্ড করছেন না। তো ইফেক্টিভ স্ট্রেংথ হলো 49 মণিপুর অ্যাসেম্বলিতে। এই 49 এর মধ্যে বীরেনের কাছে আছে 21 জনের সাপোর্ট, ইনক্লুডিং এই ওদের বিজেপির অ্যালায়েন্স পার্টনার জেডিইউ, কিছু জেডিইউ এমএলএ ওনার সাথে আছে, কিছু রেবেল ক্যাম্পের সাথে আছে, এনপিপি এমএলএ কিছু বীরেনের সাথে আছে, কিছু রেবেল ক্যাম্পে আছে, আর এনপিএফ এমএলএ, এই 3 জন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। তো এই যে ইয়েটা হয়েছে যে একদিকে 21 আরেকদিকে 23, যদি মেজরিটির জন্য মিনিমাম 25 জনের সাপোর্ট দরকার, তো এই যে রেবেল গ্রুপটা যদি সরকার ওদেরকে ফর্ম করতে হয়, তবে ওদেরকে কংগ্রেসের সাপোর্ট নিতে হবে। কংগ্রেস কোনো বিজেপি লেড সরকারকে সাপোর্ট দেওয়ার মানে ওখানে একটা এখন অব্দি কংগ্রেস বলছে যে তোমরা ভেঙে আসলে আমরা সাপোর্ট দিতে পারি। হ্যাঁ, এরা এখনই বিজেপি থেকে সরে আসতে চাইছে না, কারণ যদি ওরা হয় ব্রেকওয়ে হয়ে চলে আসে, হয়তো এরা আশঙ্কা করছে যে গভর্নর ওদেরকে এই গ্রুপটাকে নাও দিতে পারে, যে সরকার বানানোর জন্য ওদেরকে নাও ডাকতে পারে। তো সেই জন্য ওখানে এরা বারবার সেন্ট্রাল লিডারকে বলছে যে আপনারা একজন লিডার সিলেক্ট করে দিন, হ্যাঁ, যেটা দুদিকে দুটো ক্যাম্পেরই একটা কনসেনসাস লিডার হতে হবে। কারণ যদি ইফেক্টিভলি এখন দেখা যায় যে দুদিকেই কিন্তু ইটস ইভেনলি পয়েসড, 21 আর 23 খুব একটা ফারাক নেই, কিন্তু এটা না যে মানে বীরেনের সাথে কেউ নেই, এখনো বীরেন স্টিল 21 জনের সাপোর্ট আছে। তো বীরেন ক্যাম্পের সাপোর্ট ছাড়া রেবেল ক্যাম্প সরকার করতে পারছে না, এন্ড রেবেল ক্যাম্পের সাপোর্ট ছাড়া বীরেন ক্যাম্প সাপোর্ট করতে পারছে না। তো এবার বীরেন ক্যাম্প থেকে দুজনের নাম দেওয়া হয়েছে, গোবিন্দ দাস এন্ড বসন্ত কুমার, দুজনের নাম দেওয়া হয়েছে, দুজনই সিনিয়র মিনিস্টার। এন্ড এখানে যে স্পিকার আছেন সত্যব্রত, ওনাকেই ধরা হচ্ছে ফ্রন্ট রানার। এন্ড এইগুলো খেলাতে স্পিকারের একটা বিরাট ভূমিকা থাকে সবসময়। এন্ড ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে অ্যাসেম্বলি সেশন যেটা বাজেট সেশন শুরু হবার কথা ছিল 12 তারিখে, তার আগে এনপিপি এন্ড জেডিইউ মেম্বারের এগেইনস্টে ডিসকোয়ালিফিকেশনের একটা হিয়ারিং হয়, কিন্তু স্পিকার এই হিয়ারিং করার পর স্পিকার কিন্তু জাজমেন্ট রিজার্ভ রাখেন। তো এটা হচ্ছে যে ওটা হলো স্পিকারের মানে একটা ডেমাকল সোর্ড, যে ও ব্ল্যাকমেইল করার একটা হাতিয়ার, যে দেখো আমাকে সাপোর্ট না করলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। সো সেজন্য উনি
জাজমেন্টটা রিজার্ভ রেখেছিলেন। তো এই এই যখন এরকম পরিস্থিতিতে স্পিকারের কিন্তু একটা হিউজ রোল থাকে, সেজন্য এই ধরা হচ্ছে যে সত্যব্রত সিং উনি এই পুরো খেলার এই ইয়েতেটাতে এখন এই ফ্রন্ট রানার। রেবেল ক্যাম্প থেকে সমীর একটা প্রশ্ন করতে চাই। আমরা বুঝতে পারছি যে বিজেপির মধ্যে এবং পাওয়ার পলিটিক্স যেটা হয়, আমরা পাওয়ার পলিটিক্স থেকে সরে যদি পিপল পলিটিক্স দেখি, ধরুন ইম্ফালে কাংলাই ফোর্টের পাশে হচ্ছে ওদের মেন বাজার, মানে কাংলাই তো একটা দ্বীপের মধ্যে, বাজারের চিত্র কি, মানুষ কি করে কি খাচ্ছে, আলু পেঁয়াজ রসুনের দাম কি, লোকে কি করে, আপনি কি দেখলেন বাজারে, কি দেখলেন লোককে? যেটা বললাম যে একটা ইনফ্লেশন, হিউজ ইনফ্লেশন হয়েছে, কিন্তু এমনিতে যেটা বাজার এখন ইমা খেল, যেটা ইমা মার্কেট বলা হয়, মহিলারা পরিচালনা করেন, ইমা খেল যেভাবে আগেও বিজনেস হতো এখনো কিন্তু পুরো বিজনেস হচ্ছে, কিন্তু কিছু কিছু মার্কেট ছিল যেটা কুকি মহিলারা চালাতো, সেই মার্কেটগুলো কিন্তু এখনো মানে ওখানে এখন আর ওই মার্কেটগুলো নেই, কারণ কোনো মহিলা ওখানে আসতে পারছেন না। That is a very interesting observation, yes. তো এগুলো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে ভ্যালি ইকোনমিটা কিন্তু লার্জলি ডিপেন্ড করতো কুকিদের উপর। কুকিরা হিলস থেকে এসে এখানে জিনিস কেনাকাটি করতো। যেরকম আমার ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হচ্ছিল, ট্যাক্সি ড্রাইভার বলছিলেন যে বিজনেস খুবই খারাপ অবস্থা, কারণ এখন তো হিলস থেকে কুকিরা আসছে না, তাই আমরা কাস্টমার পাচ্ছি না। কারণ এই যে আপনি ট্যাক্সি ড্রাইভারের কথা বললেন, আপনি ট্যাক্সি নিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? না, আমি এই ইয়েতে আমি একদিন থৌবাল গেছিলাম, একদিন কাকচিং গেছিলাম, তারপরে কাংপোক্তি গেছিলাম। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই যে আমরা যখন ট্যাক্সি নিচ্ছি ইম্ফল থেকে, আমাদেরকে কিন্তু ট্যাক্সি নিতে হচ্ছে এটা দেখে যে ড্রাইভার হবে ও কিন্তু পাঙ্গাল হবে। পাঙ্গাল মিন্স মেইতি মুসলিম। কারণ very interesting, thank you for saying so, thank you for reporting it, yes. কারণ কি যে আমাকে যদি কুকি এরিয়াতে ঢুকতে হয়, কোনো মেইতি ড্রাইভার কুকি এরিয়াতে ঢুকতে পারবে না। আবার যদি কুকি ড্রাইভারের তো কোনো প্রশ্নই নেই যে ইয়েতে ভ্যালিতে কুকি ড্রাইভার তো পাওয়াই যাবে না, কোনো কুকি এখন আর ভ্যালিতে নেই। নাগারা এখনো মানে এই ট্যাক্সি বা এরকম ইয়েতে এখনো এইগুলো জবে নাগারা খুব একটা নেই। হ্যাঁ, তো ট্যাক্সি ড্রাইভার এখন হলো ইম্ফলে শুধু এই পাঙ্গালরা ট্যাক্সি চালাতে পারছে, কারণ ওদেরই অ্যাক্সেস আছে কুকি এরিয়াতে যাওয়ার। যদি কোনো সাংবাদিক আসে যেতে হয় কুকি এরিয়াতে, তবে শুধু পাঙ্গাল ড্রাইভাররাই যেতে পারছে। আমি একটু সুজনদার কাছে আসি। সুজনদা, মণিপুর দীর্ঘদিন ধরে এভাবে অশান্ত থাকাটা দেশের জন্য কতটা আশঙ্কার? আমরা জানি বীরেন সিং বারবার বলছেন মায়ানমার থেকে অনুপ্রবেশের কথা, কতটা আশঙ্কার বিষয় রয়েছে? ভীষণ ভীষণ। প্রথমত আমাদের এটা বোঝা উচিত যে মণিপুর হচ্ছে ভারতের একটা, ইট ইজ অ্যান অর্গানিক পার্ট অফ ইন্ডিয়া, কিন্তু মণিপুরের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে, অ্যাজ ইফ ইট ইজ আ ফরেন কান্ট্রি। একটা অদ্ভুত গল্প। আমি বোধহয় 87 না 88 প্রথম মণিপুরে যাই, তখন এই যে সাংবাদিক যাকে কিডন্যাপ করে নিয়েছিল ইয়ামবেম লাবা, যার গল্প আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, লাবা আমায় বলেছিল অদ্ভুত একটা কথা বলি, মণিপুর ইজ ইন্ডিয়াস বসনিয়া। তখন বসনিয়া ইস্টার্ন ইউরোপে গন্ডগোল হচ্ছে। তো মণিপুরের এই যে এথনিসিটিস আর এথনিক প্রবলেম এতদিন ধরে চলছে যে, কিন্তু দ্য মেন ইস্যু যেটা সমীর খুব ভালো করে পয়েন্ট আউট করেছে, যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এইটাকে কেউ অ্যাড্রেস করছে না।
Moreh, why is Moreh important? Not only because it is an international border. Moreh is important because it sustains livelihoods. মোরে হচ্ছে ইম্ফলের থেকে পূব দিকে টেকনোপাল জেলা হয়ে যেতে হয়, আর ওখানে এতদিন ধরে ফ্রি মার্কেট ফ্রি মুভমেন্ট রেজিম ছিল, এফএমআর যাকে বলে, 15 কিলোমিটার এপার ওপার বিকজ অফ শেয়ার্ড এথনিসিটিস লোকে যেতে পারতো, নাগারা, কুকিরা। কিন্তু এখন এমন একটা জায়গায় চলে এসছে দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ক্রিয়েটিং ক্লিভেজেস, যেখানে লোককে জড়ো করা উচিত সেখানটায় আমি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছি, এবং মণিপুর ইজ আ সিম্বল অফ দ্যাট। আমরা কাশ্মীরে আগে এটা করেছি, এখন মণিপুরে এটা করছি। এইটাই হচ্ছে প্রবলেম। মণিপুর নিডস ভেরি রিয়েল ইস্যুস অফ লাইভলিহুড। তুমি ভাত দাও, ডাল দাও, মাংস দাও। মোরের কথা বলছি, সমীর আমার এক বন্ধু যার বউ কুকি, দারুণ একটা লেখা করেছিল রান্না নিয়ে। ওদের একটা ডাল হয়, সেই ডালের মধ্যে মানে মণিপুর ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। মণিপুরের এত রকমের ইনগ্রিডিয়েন্টস থাকে, কত রকমের সবজি থাকে আমরা জানি না। দারুণ খেতে ছিল। তো ও বলেছিল যে আমাদের না এইভাবে ভাবা উচিত। খাবার কথা যখন এলো, জাস্ট একটা ছোট্ট কথা বলে দিই। খাবার কথা যখন মোরেতে একটা বিরাট তামিল পপুলেশন আছে, হ্যাঁ, একটা সময় তামিলরাই কিন্তু মোরেতে মেজরিটি ইয়ে হলো তামিল পপুলেশন ছিল। ওখানে ইয়েটা হলো যে অ্যাসিমিলেশন যেটা হয়, যে ধোসার সাথে যে চাটনিটা দেওয়া হয় ওটা কিন্তু লঙ্কার চাটনি, যেটা মোমোতে দেওয়া হয়। সো খাবারের অ্যাসিমিলেশন কিভাবে হয়, তো ইয়েতে মোরের তামিলরা মানে অনেক সবাই মেয়েতেই বলতে পারেন, বা ইয়েতে অনেকটাই কিন্তু লোকাল কালচার কিন্তু ওনারা অ্যাডপ্ট করে নিয়েছেন। মোরের একটা খুব কসমোপলিটন টাউন ছিল, কুকি পপুলেশন, ওখানে নাগা পপুলেশন, কুকি আছে, মেইতেই ছিল, এন্ড তামিল, এন্ড তারপর তো ওখানে আপনি বাঙালি পাবেন, ওখানে ইয়ে আছে, বিহারি পপুলেশন আছে, মারোয়ারি কিছু আছে, খুব সংখ্যক নেই। মেন বিজনেসটা ডমিনেট করতো একটা সময় পুরি ইয়েরা, তামিলরা। কিন্তু ওখানে একটা তামিল কুকি একটা রাইটও হয়েছিল। ওখানে ডেমোগ্রাফিটা একটু চেঞ্জ হয় যখন 93-তে কুকি নাগা ক্লেশ হওয়ার পর, যে কুকিরা যারা নাগা এরিয়াসে ছিল ওখান থেকে পালিয়ে সবাই টেকনোপাল বা এইগুলো জায়গাতে, তখন তো ইয়েটা চান্ডেল ডিস্ট্রিক্টের পার্ট ছিল, তেংলোপাল একটা ডিস্ট্রিক্ট 2019 ওই সময়টাতে হয়েছে। তার আগে এটাকে চান্ডেল ডিস্ট্রিক্টের পার্ট ছিল। তো কুকিরা চান্ডেলে নাগা এন্ড কুকি দুই পপুলেশনই মিক্স পপুলেশন চান্ডেলেও। তো চান্ডেল ডিস্ট্রিক্ট থেকে যখন নাগারা কুকিদের উপর, কুকি গ্রামের উপর অ্যাটাক হয়, অনেক কুকিরাই মোরেতে চলে যায়। তারপর আস্তে আস্তে মোরেতে কুকি ডোমিনেশনটা বেড়ে যায়, কুকি পপুলেশনটা বেড়ে যায়। কিন্তু তার আগে মোরে সুজনদা যখন গেছিলেন 87-90s, ওই সময় কিন্তু ওখানের ডমিনেটিং কমিউনিটি কিন্তু ছিল তামিল। সবিতা, আমরা তো আলোচনা শেষ করব। আপনি ছিলেন ইম্ফলে, আপনি দেখেছেন সেখানকার পরিস্থিতি। রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, কি মনে হচ্ছে রাজনৈতিক সেখানে যে টানাপোড়েন চলছে, তাতে কি মনে হয় রাষ্ট্রপতি শাসন কি দীর্ঘমেয়াদী হবে? দেখুন, রাষ্ট্রপতি শাসন নিয়েও বিজেপির ভেতরেই বা ইভেন গভর্নমেন্ট একটা পলিটিক্যাল আছে, যে একটা সিকিউরিটি অ্যাসপেক্ট আছে, পলিটিক্যাল অ্যাসপেক্ট এন্ড সিকিউরিটি অ্যাসপেক্ট। ওখানে চিফ সেক্রেটারি বা মণিপুরের যে ব্যুরোক্রেসি এবং আমার আর্মি অফিসারদের সাথে কথা হয়েছে, এন্ড গভর্নর, এরা চাইছে যে রাষ্ট্রপতি শাসনটা অ্যাটলিস্ট 6 মান্থের জন্য রাখা হোক,
টু মানে এই পুরো যেটা ক্লিনজিং অপারেশন করা হবে ডিজার্মিং শুরু করার জন্য এদের তরফ থেকে সেদিকেই সেন্ট্রাল গভর্নমেন্টকে রেকমেন্ড করা হয়েছে যে কিছুদিনের রাষ্ট্রপতি শাসনটা একটু দীর্ঘমেয়াদী অ্যাটলিস্ট 6 মান্থসের জন্য যাতে হয়। কিন্তু আরেকটা দিকে পলিটিক্যাল যেটা বিজেপির যে ইয়েরা এমএলএরা ওনারা চাইছেন যে ইলেক্টেড যে কোনো মানে ডেমোক্রেটিক সরকার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার যাতে ইয়ে হয় ওখানে আবার রেস্টোর করা হয়, অ্যাসেম্বলিটাকে আবার রিভাইভ করা হয়। সেজন্য ওনারা বারবার বলে যাচ্ছেন। এজন্য আপনি দেখবেন যে রাষ্ট্রপতি শাসন ইম্পোজ করার পরও সম্বিত পাত্রা কিন্তু আজ অবধি ইম্ফালেই ছিলেন। উনি কাল অনেক রাত অবধি কিন্তু ওনার বারবার দফায় দফায় মিটিং হয়ে গেছে বিজেপি লিডারদের সাথে। সো প্যারালেলি যে এই গভর্নমেন্ট ফরমেশনের বা একটা কনসেনসাস বিল্ডিং এর পার্টির ভিতরে সেই চেষ্টাও কিন্তু প্যারালেলি চলছে। তো সেজন্য এই মুহূর্তে এটা বলা যাবে না যে রাষ্ট্রপতি শাসন কতদিন থাকবে, কারণ এই একটা পলিটিক্যাল কম্পালশন আছে, একটা সিকিউরিটি কম্পালশন আছে। তো আলটিমেটলি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কোনটাকে বেশি প্রাধান্য দেবে তার উপর ডিপেন্ড করবে। এই রেবেল গ্রুপরা বলছে যে ওরা 20 তারিখ অবধি ওয়েট করবে এটা দেখার জন্য যে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ কোনো স্টেপ নিচ্ছে কিনা। তারপর ওনারা আবার দিল্লিতে যাবেন, গিয়ে আবার সেন্ট্রাল লিডারশিপদেরকে বোঝানোর চেষ্টা হবে যে যাতে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় আর অ্যাসেম্বলিটাকে আবার রিভাইভ করা হয়। আমাদের আলোচনা আজ আমরা এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ সুজন দা, অনেক ধন্যবাদ সমীর দা। এই মুহূর্তে এটুকু বলা যায় যে মণিপুর এই মুহূর্তে বিজেপির কাছে শাঁখের করাত হয়ে গেছে এবং সেটা কিভাবে কেন্দ্রীয় সরকার কিভাবে সামলায় মণিপুরের পরিস্থিতি এখন সেটাই দেখার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং দর্শকদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখলেন। ভালো থাকবেন, নমস্কার।